হ্যালো এভরিওয়ান, ধারাবাহিক নিউজ পেপার অ্যানালাইসিস ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডেইলি স্টার আজকের পত্রিকার খুব গুরুত্বপূর্ণ একটি কলাম বা অপিনিয়ন যেটাই বলো। আজকে এই কলামটা আমরা এমনভাবে অ্যানালাইসিস করব, একটা রিডিং অ্যানালাইসিস থেকে আমরা খুব সহজে অনেকগুলো বিষয় এখানে আমরা আনার চেষ্টা করব। আগের মতো আমরা এখানে ব্যাকরণগত বিষয় এবং ওয়ার্ড ফরমেশন, গুরুত্বপূর্ণ ওয়ার্ডের বা ভোকাবুলারির মিনিং, ফিগার অফ স্পিচ কীভাবে আমরা বাক্যে ইউজ করতে পারি এবং যেভাবে ইউজ করলে বাক্যটা খুব ইনফরমেটিভ হবে, সাহিত্যিক ভাষা পাওয়া যায়, সব বিষয় আমরা একসাথে খুব সহজে বিশ্লেষণ করার চেষ্টা করব। ওকে, এখন আমরা শুরু করি। এখানে যে হেডলাইনটা হচ্ছে গ্রিনল্যান্ড অ্যান্ড দ্য রিটার্ন অফ এম্পায়ার পলিটিক্স। গ্রিনল্যান্ড এটা হচ্ছে একটা দ্বীপ রাষ্ট্র, ইউরোপের একটা সবচেয়ে বড় একটা দ্বীপ। দ্য রিটার্ন মানে ফিরে আসা, যেটাকে এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা প্রত্যাবর্তন অফ এম্পায়ার মানে যেটা সাম্রাজ্য, অফ পলিটিক্স, অর্থাৎ গ্রিনল্যান্ড এবং সাম্রাজ্যের রাজনীতির প্রত্যাবর্তন নিয়ে এটা উল্লেখিত। অর্থাৎ এখানে তোমরা বিস্তারিত আলোচনা করলে বুঝতে পারবা আমেরিকার যে গ্রিনল্যান্ড দখলের যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে, আমেরিকার যে সাম্রাজ্যের রাজনীতি, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করেছে। এখানে একটা আমরা গ্রামেটিক্যাল পয়েন্ট পাচ্ছি, সেটা হচ্ছে যে রিটার্ন। আমরা জানি সচরাচর এটা হচ্ছে যে ভার্ব পড়তে ইউজ করা হয়। এটা কখন ভার্ব পড়তে ইউজ করা হবে? যখন সাবজেক্টের পরে, রিটার্ন যখন সাবজেক্টের পরে যখন এই ভার্বটা যখন থাকবে, তখন আমরা বলতে পারি রিটার্নটা হচ্ছে যে জায়গা যদি থাকে তখন এটা বলবো আমরা একটা ভার্ব। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় এই যে আর্টিকেল, এই আর্টিকেলটা সর্বদা অ্যাডজেক্টিভের কাজ করে। আর্টিকেল সর্বদা এটা এক ধরনের একটা ডিটারমিনার, এটা সর্বদা অ্যাডজেক্টিভের কাজ করে। অ্যাডজেক্টিভের পরে শব্দটা অবশ্যই নাউন হতে হবে। এদিক দিয়ে রিটার্ন শব্দটা এখানে নাউন অর্থে ইউজ করা হয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা একটু ভিতরে বিশ্লেষণগুলো বুঝতে পারবো এখানে কী কী আছে না আছে সব কিছু আমরা যেভাবে আমরা অ্যানালাইসিস করি সেভাবে অ্যানালাইসিস করব খুব চমৎকার ওয়েতে। একসাথে আমরা অনেকগুলো বিষয় এখানে আনার চেষ্টা করব। আচ্ছা, প্রথম দিক দিয়ে আমরা শুরু করি। প্রথমে যেটা বলা হচ্ছে, দ্য ইন্টারন্যাশনাল অর্ডার বিল্ট আফটার ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড রেস্টস অন। এই যে রেস্ট অন, এটা হচ্ছে যে একটা গ্রুপ ভার্ব বলতে পারি বা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এটা হচ্ছে যে রেস্ট অন মানে হচ্ছে যে প্রতিষ্ঠিত, যেটা আমরা বেস অন বলতে পারি বা ডিপেন্ড অন বলতে পারি, যেটা প্রতিষ্ঠিত। এখানে এটা ভার্বের সিঙ্গুলার ফর্ম। ভার্বের শেষে যদি এস বা এস থাকে তখন আমরা বুঝবো যে এটা ভার্বের সিঙ্গুলার ফর্ম। তাহলে এটা যদি ভার্ব হয় বাক্যের মধ্যে, নিঃসন্দেহে আমরা বলতে পারি এই যে একদম প্রথম থেকে এই অংশটা পর্যন্ত এটা হচ্ছে যে একটা সাবজেক্ট, এটা বাক্যের সাবজেক্ট। কিন্তু এখানে একটা ভার্ব পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে কি, উইল্ড। এই উইল্ড শব্দটা এটা হচ্ছে যে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এটা কিন্তু ভার্ব না, এটা হচ্ছে যে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের পার্টিসিপল ফর্ম এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, নন ফাইনাইট ভার্ব হিসেবে। এখন এটা যেহেতু ফাইনাইট ভার্ব, তাহলে এই অংশটা একদম সাবজেক্ট। যখন একাধিক ওয়ার্ড থাকবে, শব্দগুচ্ছ থাকবে, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, তখন এটাকে আমরা বলবো ফ্রেজ। তাহলে এটা যখন সাবজেক্টের জায়গায় আসে, আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে যে একটা নাউন ফ্রেজ। এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে যে একটা নাউন ফ্রেজ। ঠিক একাধিক ওয়ার্ড, এটাকে আমরা নাউন ক্লজও বলতে পারতাম যদি এখানে একটা ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট থাকতো। যেহেতু এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব কিছু নাই, তাই আমরা এটাকে শব্দগুচ্ছকে সাবজেক্টের জায়গায় এটাকে নাউন ফ্রেজ বলবো। আচ্ছা, তাহলে কি বলা হচ্ছে? ইন্টারন্যাশনাল অর্ডার বিল্ট আফটার ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে আন্তর্জাতিক যে একটা অধ্যাদেশ, একটা আদেশ যা নির্মিত হয়েছিল, যেটা বানানো হয়েছিল, জারি করা হয়েছিল। এখানে আমরা একটা বিষয় পাচ্ছি সাহিত্যের ভাষায়। যখন রাইটার যে লিখেছে, উনি লিখতে গিয়ে এখানে হচ্ছে একটা আগের একটা বিষয়কে উল্লেখ করেছে, মানে ইতিহাসের একটা কন্ট্যাকচুয়াল বিষয়টাকে এখানে আনার চেষ্টা করেছে। যেমন 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, তাহলে এটা একটা ইতিহাসের বিষয়। এরকম যখন রাইটার কোনো একটা রেফারেন্স দেয় কোনো একটা কিছুকে ব্যাখ্যা করার জন্য, তখন এটাকে বলা হয় সাহিত্যের ভাষায়, এটাকে বলা হয় অ্যালুশন।
এলিউশন, এটাকে অনেকে বলে যে অ্যালিউশন, কিন্তু এটা অ্যালিউশন কোনো উচ্চারণ হবে না, এটার অ্যাকচুয়াল কিন্তু উচ্চারণ হচ্ছে অ্যালিউশন, এটার উচ্চারণটা হচ্ছে যে অ্যালিউশন। তাহলে অ্যালিউশন মানে কি? ALLUSION। অ্যালিউশন মানে হচ্ছে অর্থাৎ কোনো একটা লেখার মধ্যে অন্য ইতিহাসের কোনো একটা বিষয়কে যদি আমরা রেফারেন্স হিসেবে ইউজ করি সেটাকে বলা হয় অ্যালিউশন। আচ্ছা, এরপর আসি ওয়ান হার্ড রুল, যেটা খুব কঠিন একটা রুলের উপর কিন্তু পৃথিবী প্রতিষ্ঠিত হয়েছিল। সেটা একটু আমরা দেখি। তাহলে এটা হচ্ছে একটা ক্লন। এই ক্লনটা পরবর্তীতে, অর্থাৎ এই যে আগে যে সেন্টেন্সটা সেটার ব্যাখ্যা দিয়েছে পরবর্তী অংশের মধ্যে, অর্থাৎ পূর্ববর্তী কোনো লাইনের মাধ্যমে যদি আমরা পরবর্তীতে যদি ব্যাখ্যা করি, এক্সপ্লেনেশন করি, তখন সেক্ষেত্রে আমরা একটা ক্লন ইউজ করতে পারি। আচ্ছা দেখো, এরপর ওটা দেখো, স্টেটস মে নট থ্রেটেন or use force to take territory। কি বলা হচ্ছে? মে মডেল ভার্ব, থ্রেটেন or use, হুমকি দেওয়া, দিতে পারবে না, বা ইউজ ফোর্স, কোনো জোর প্রয়োগ করতে পারবে না, বল প্রয়োগ করতে পারবে না। এখানে দেখো আরেকটা গ্রামার আমরা পাচ্ছি, এই যে এটা হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্বের পরে সর্বদা মেইন ভার্বের বেস ফর্ম হবে। তাহলে থ্রেটেন এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, এটাও হচ্ছে দেখি ভার্বের বেস ফর্ম। এই যে শব্দটা ভার্ব কীভাবে গঠন হয়েছে ওয়ার্ড ফরমেশনের দিক দিয়ে যদি চিন্তা করি, এই শব্দটার মেইন ওয়ার্ডটা হচ্ছে দেখি থ্রেট মানে হুমকি। তাহলে শব্দের পরে এখন এই যে এটা নাউন থেকে ভার্ব কীভাবে করা হয়েছে? ইএন যুক্ত করে, নাউন থেকে ইএন যুক্ত করে ভার্ব করা হয়েছে। ঠিক অনুরূপভাবে আমি যদি বলি যেমন রেড এটা হচ্ছে একটা লাল, এটাকে অ্যাডজেক্টিভ বা নাউন বলি আমরা। তাহলে আমি যদি ইএন যুক্ত করি, লাল করা, ভার্ব হয়ে গেছে হোয়াইটেন। এভাবে ব্ল্যাকেন, নাউনের পরে বা অ্যাডজেক্টিভের পরে ইএন যুক্ত করে আমরা এটাকে ভার্ব করতে পারি। আচ্ছা যা হোক, টু টেক ইনফিনিটিভ, টু প্লাস মূল ভার্বের বেস ফর্ম। টেরিটরি মানে কোনো নির্দিষ্ট দেশ বা নির্দিষ্ট দেশের ভূখণ্ড। তাহলে যেই রুলটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জারি হয়েছিল সেটা হচ্ছে কোনো রাষ্ট্র কোনো অঞ্চলের উপরে কোনো অঞ্চল দখল নিতে হুমকি দিতে পারবে না বা কোনো বল প্রয়োগ করতে পারবে না। তা এই যে সেন্টেন্সটা এখানেই আমরা পেয়েছি। কিন্তু এখন প্রশ্ন হতে পারে এতটুকু পর্যন্ত এটা কোন সেন্টেন্স? আমি বলবো এখানে দুইটা ক্লজ আছে, এটা একটা ক্লজ, এখানে একটা ক্লজ। কারণ একটা ফাইনাইট ভার্ব, স্টেট হচ্ছে এখানে সাবজেক্ট। দুইটা ক্লজ ইন্ডিভিজুয়াল পাচ্ছি, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, দুইটা ক্লজ পাচ্ছি। কিন্তু এখন প্রশ্ন হতে পারে কনজাংশন তো নাই, দুইটা একের অধিক ক্লজ থাকলে কনজাংশন থাকবে। যখন মাঝখানে সেমিক্লোন বা ক্লোন থাকবে তখন কনজাংশন আর থাকে না। এটা হয় কম্পাউন্ড সেন্টেন্সের দুইটা মেইন ক্লজকে যুক্ত করলে। সো বলতে পারি এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, এরপর আমরা দেখব, আমি এটা একটু মুছে দিই। এরপর হচ্ছে আর্টিকেল 244 অফ ইউনাইটেড নেশনস চার্টার ওয়াজ রিটেন, লেখা হয়েছিল। অর্থাৎ জাতিসংঘের যে একটা সনদ আছে, চার্টার মানে হচ্ছে সনদ, সেই সনদের অনুচ্ছেদ 2.4 এখানে। তাহলে ওয়াজটা হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব, রিটেন মিলে ফাইনাইট ভার্ব, এই যে এটা হচ্ছে সাবজেক্ট। আবার একটা আমরা এটাকে বলতে পারি একটা নাউন ফ্রেজ। এটাকে ফেসিভ কেন বলা হচ্ছে? লেখা হয়েছে। আচ্ছা, কোনো কিছু কারা লিখি? কোনো কর্তৃপক্ষ, কোনো মানুষ, কোনো পার্সন লিখবে। তো যারাই লিখবে তারা সাবজেক্টে যদি না থাকে, যেটি লিখে সেটিও যদি সাবজেক্ট হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি এটা একটা ফেসিভ কথা। তাহলে দেখি অনুচ্ছেদে কী লেখা হয়েছিল? টু মেক, আবার ইনফিনিটিভ পাচ্ছি, কনকোয়েস্ট ইলিজিটিমেট, অবৈধ কোনো, ইলিজিটিমেট মানে কি? যেটা আমাদের ইলিজিটিমেট হচ্ছে অবৈধ কোনো বিজয় লাভ করা যাবে না। নট জাস্ট আনপপুলার, যদিও কিন্তু এটা অজনপ্রিয় নয়। কথাটা কীরকম? এই যে এটা আর এটা হচ্ছে দেখি একদম বিপরীত। মানে অবৈধ, এই যে এখানে বলা হচ্ছে দ্য আর্টিকেল, এই যে আর্টিকেলটা ওয়াজ রিটেন টু মেক কনকুয়েস্ট ইলিজিটমেট, অবৈধ কোনো কনকুয়েস্ট, যে যদি জোরপূর্বক যদি কোনো কিছু করা হয় সেটাকে আমরা বলবো অবৈধ।
এবং নট জাস্ট আনপপুলার, যেটা হচ্ছে যে অগ্রহণযোগ্য নয় বা অজনপ্রিয় নয়। কথাটা কিন্তু পরস্পর হচ্ছে যে বিপরীত। কথাটা যেহেতু পরস্পর বিপরীত, এটাকে আমরা বলতে পারি একটা অ্যান্টিথিসিস, যেটা বিপরীত ধারণা। আচ্ছা, যা হোক, এরপরটা দেখি দ্য ইউএনস ডিক্লারেশন। এটাকে আমরা বলতে পারি এই যে ডিক্লেয়ার থেকে ডিক্লারেশন, ভার্ব থেকে নাউন করা হয়েছে, ভার্ব থেকে নাউন করা হয়েছে। ডিক্লারেশন ঘোষণা, অন প্রিন্সিপালস, যে ইউএনের যে ঘোষণা আছে সেটার নীতি, অফ ইন্টারন্যাশনাল ল, আন্তর্জাতিক আইনের, কনসার্নিং একটা পার্টিসিপাল প্রেপোজিশন। কনসার্নিং মানে হচ্ছে যে যেটা কোনো একটা বিষয়ে কথা বলা, যেটা অ্যাবাউটের অর্থ প্রকাশ করে প্রেপোজিশন, অর্থাৎ ভার্ব প্লাস আইনজি যুক্ত হয়ে যদি প্রেপোজিশনে কাজ করে সেটাকে বলা হয় পার্টিসিপাল প্রেপোজিশন। ফ্রেন্ডলি রিলেশনস, যেটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ফ্রেন্ডলি এটা হচ্ছে যে একটা অ্যাডজেক্টিভ। রিলেশন এখানে নাউন, রিলেট থেকে রিলেশন, আবার ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি। তাহলে এখানে প্রশ্ন হতে পারে এলওয়াই থাকলে আমরা অ্যাডজেক্টিভও বলতে পারি, আবার এলওয়াই থাকলে সেটাকে আমরা অ্যাডভার্বও বলতে পারি। যেমন আমি যদি বলি নাইস, নাইসলি, এটা হচ্ছে যে একটা অ্যাডভার্ব। আবার যদি বলি ফ্রেন্ডে যে ইউজ করা হয়েছে সেটা কিন্তু আবার অ্যাডজেক্টিভ, তাহলে এখানে এলওয়াই আছে, আবার এখানে হচ্ছে যে এলওয়াই আছে। এই নাইসটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর এলওয়াই থাকলে সেটাকে অ্যাডভার্ব। আবার এখানে ফ্রেন্ড হচ্ছে যে ভার্ব, নাউন, নাউনের পরে এলওয়াই থাকলে সেটাকে অ্যাডজেক্টিভ বলবো। তাহলে আমরা কি শিখেছি? আমরা শিখেছি অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই থাকলে সেটাকে বলবো আমরা এটা একটা অ্যাডভার্ব। আবার আমরা যদি বলি নাউন প্লাস এলওয়াই থাকলে সেটাকে আমরা বলবো এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে লেটার, যেটা পরবর্তীতে রিএফার্ম মানে হচ্ছে যে নিশ্চিত করেছিল। তাহলে মানে পুনরায়, এটা একটা প্রিফিক্স, পুনরায় নিশ্চিত করেছিল যে এটা একটা মেইন ক্লজ, দ্যাট একটা কনজাংশন যেটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আরেকটা সাবঅর্ডিনেটিং কনজাংশন সেহেতু সাবঅর্ডিনেট ক্লজ শুরু হচ্ছে। বর্ডার্স, সীমান্তগুলি আর নট টু বি চেঞ্জ, পরিবর্তন করা যেতে পারে না, পেসিভ অংশ। বাই কোয়েশন মানে কি? যেটা হচ্ছে যে জোরপূর্বক, যেটা ফোর্স, ওই যে আগে বলেছিল ইউজ ফোর্স, এটাকে আমরা বলে এক শব্দে কোয়েশন, অর্থাৎ জোর প্রয়োগ করার মাধ্যমে কোনো রাষ্ট্রের সীমানা পরিবর্তন করা যাবে না। তাহলে এখানে কি বলা হচ্ছে? ফুল সেন্টেন্সের মধ্যে, অর্থাৎ ইউএনের ডিক্লারেশন অনুসারে, যেটা আন্তর্জাতিক আইনের যে একটা নীতি, সেই নীতির আলোকে বলা হচ্ছে, নিশ্চিত করা হয়েছিল বন্ধুত্ব সুলভে কোনো রাষ্ট্রের সীমানা জোরপূর্বক বা বল প্রয়োগের মাধ্যমে কোনো পরিবর্তন করা যেতে পারে না। এই সেন্টেন্সটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ আগেরটা হচ্ছে যে এখানে একটা আমরা কি পেয়েছি প্রিন্সিপাল ক্লজ, এবার দ্যাটের পরে যেটা পেয়েছি সেটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। দাস, এভাবে, এটা একটা অ্যাডভার্বিয়াল কানেক্টরস। এভাবে কানেক্টরসের ব্যবহারটা যদি আমি বলি, যেমন আমি যদি এই যে এখানে যে কথাটা বলেছে, এখানে ইউএন চার্টার বা আর্টিকেলের অনেকগুলো কথা বলেছে, অন্য রাষ্ট্রের প্রতি কীরকম আচরণ করা উচিত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে একটা সনদ জারি করা হয়েছিল, সে প্রেক্ষিতে কথাটা, পরবর্তী কথাটা কিন্তু আগের কথাটা ইনফ্যাক্ট করবে এখানে। এখন আমি যদি এই কানেক্টরটা যদি ইউজ না করতাম, তাহলে আগের সেন্টেন্স আর পরের সেন্টেন্সের মধ্যে একটা অর্থের দিক থেকে ব্যালেন্স হতো না, এটা একটা মিনিংফুল হতো না। যারা আমরা পড়তেছি, আমরা রিডার হিসেবে, তাহলে আমাদের কাছে এটা বোধগম্য হতো না। এই জন্য কানেক্টরসগুলো ব্যবহার করতে হবে, একটার সাথে আর একটা রিলেশন করি কীভাবে কানেক্টরসগুলো আমরা ইউজ করতে পারি সে বিষয়টা জানতে হবে। যেমন দাস, এইভাবে। ওয়াইন এ গ্রেট পাওয়ার মানে যে একদম ভরে শক্তিগুলা, সিগন্যালস, এটা ভার উপর ইউজ করা হচ্ছে, যে সংকেত দেয়, যা আমাদেরকে জানান দেয়। দ্যাট একটা প্রিন্সিপাল ক্লজ, সরি হয় এখানে প্রিন্সিপাল ক্লজ, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এখানে একটা আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন পাচ্ছি। দ্যাট সভরেন্টি ইজ নেগোশিয়েবল মানে আলোচনার বিষয়, আলোচনার যোগ্য। যখন কোনো বড় শক্তিগুলো আমাদেরকে সংকেত দেয় যে যখন কোনো একটি দেশের সার্বভৌমত্ব, সভরেন্টি মানে সার্বভৌমত্ব, আলোচনার বিষয়, যেটা নেগোশিয়েট থেকে নেগোশিয়েট, যেটা ভার্ব থেকে নাউন হয়েছে, আলোচনার বিষয়। অর্থাৎ আমেরিকা বলতেছে গ্রিনল্যান্ডের সীমানা নিয়ে কিন্তু তাদের কথা বলতে হবে, এটা আলোচনার বিষয়। তাহলে এটা একটা অশরী সংকেত বোঝানো হচ্ছে এখানে। স্মলার স্টেটস, ছোট্ট রাষ্ট্রগুলি, শুড রিড, তাদের এটা পড়া উচিত, ইট অ্যাজ এ সিস্টেমেটিক ওয়ার্নিং, মানে এটা একটা পদ্ধতিগত হচ্ছে
সতর্ক, নট এ কালারফুল র্যাথরিক, খুব গুরুত্বপূর্ণ। দেখো ডেইলি স্টার আমি এই জন্য অনন্য বলি, প্রত্যেকটা লাইন কিন্তু অসাধারণ। র্যাথরিক মানে হচ্ছে যে বক্তব্য। আমরা যখন কোনো কথা বলি, আমাদের কথার মধ্যে যখন একটা মাধুর্যতা পাওয়া যায়, তখন এই কথাটা, আমাদের যে টকিংটাকে, স্পিচটাকে আমরা র্যাথরিক বলতে পারি। তাহলে এখানে যে বোঝানো হচ্ছে, এইভাবে আমরা বলতে পারি যে যদি ইউএন সনদটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে তাও যদি বড় শক্তিগুলো কোনো একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে যখন কথা বলো যে এটা একটা আলোচনার বিষয়, তখন ছোট রাষ্ট্রগুলো এটাকে ধরে নিতে পারে। এটা একটা পদ্ধতিগত সতর্ক সংকেত, এবং এটা কোনো রঙিন কোনো র্যাথরিক নয়, এটা একটা হুমকি হিসেবে ধরে নিতে পারে কিন্তু। আচ্ছা, এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, এখানে প্রথম অ্যাস কিন্তু এখানে কনজাংশন হিসেবে ইউজ করা নয়, অ্যাস এখানে কিন্তু প্রেপোজিশন হিসেবে ইউজ করা হয়েছে। কারণ এজের পরে যদি ক্লজ থাকতো তাহলে আমি বলতাম এটা কনজাংশন। এজের পরে এখানে একটা নাউন ফ্রেজ আছে, নাউন বা নাউন ফ্রেজের আগে বা প্রনাউনের আগে যেটা হবে সেটা প্রেপোজিশন। ওকে, 1 নাম্বার। এখানে হয়েন কিন্তু এখানে কনজাংশন, এবং এটা হচ্ছে দ্য ক্লজ। এবং দ্যাট সভরেন্টি, দ্যাট কিন্তু এখানে কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর দ্যাট এখানে কিন্তু দ্যাট সভরেন্টি এখানে নাউনের আগে ব্যবহার করা হয়েছে। সো এটা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দ্যাট, দিস, এগুলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন হয়, তবে এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়েছে। ওকে, তাহলে এই যে এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। এবং পরবর্তী যেটা আমরা পাচ্ছি, সরি এখানে আমার একটা বিষয় ভুল হয়েছে, আমি এক্সট্রিমলি সরি। এখানে যেটা ওয়ান এ গ্রেট পাওয়ার সিগন্যালস, এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। দ্যাট এখানে আবার একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এখানে দুইটা সাবঅর্ডিনেট ক্লজ পাচ্ছি, প্রথমটা এবং শেষেরটা, এটাও কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ। এবং স্মলার স্ট্রিট শুড রিড, এটা এই যে এটা হচ্ছে একটা মেইন ক্লজ। এবং এস কিন্তু কনজাংশন ঠিক আছে, কারণ এসের পরে এখানে একটা নাউন ফ্রেজ আছে। আচ্ছা, আশা করি তোমরা এই প্রথম প্যারাটা বুঝতে পেরেছো। আমরা এখন পরবর্তী প্যারার মধ্যে যাব। পরবর্তী প্যারার মধ্যে কি বলেছে আমরা একটু দেখব। পরবর্তী প্যারার মধ্যে বলা হচ্ছে, ইন আর্লি জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিভাইভ মানে কি? কোনো কিছুকে আবার পুনরাবৃত্তি করা, কোনো আর কিছুকে ধরে রাখা, কোনো কিছু বারবার বলা, জাগরণ করা, এটা হচ্ছে এখানে মেইন ভার্ব। ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে। এবং তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্টের আগে যেটা আছে, কখন করেছিল? জানুয়ারির একদম শুরুতে। হয়েন দ্বারা প্রশ্ন করতে হচ্ছে, আমরা বলতে পারি এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সময় সূচক, স্থান সূচক কোনো ফ্রেজ যদি বাক্যের শুরুতে ব্যবহার করা হয় সাবজেক্টের আগে, সেটাকে আমরা বলবো এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, কি মানে রিভাইভ করেছিল উনি? যে রিভাইভ করেছিল, স্ক্যালেটেড, একদম উচ্চতায় নিয়ে গিয়েছিল, বিষয়টাকে আরও বেশি মাত্রায় বাড়িয়ে দিয়েছে। তাহলে দুইটা, এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, এটাও একটা ফাইনাইট ভার্ব, এবং এটা হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে দুইটা ফাইনাইট ভার্ব, একটা কোঅর্ডিনেটিং কনজাংশন সবসময় দুইটা মেইন ক্লজকে যুক্ত করে। তাহলে এটা একটা মেইন ক্লজ, এটা হচ্ছে একটা মেইন ক্লজ। একটা প্রশ্ন হতে পারে, তাহলে এই ক্লজের সাবজেক্ট হচ্ছে এটা ট্রাম্প, তাহলে এটার সাবজেক্ট কোথায়? কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড থাকলে বা অর থাকলে, যখন সাবজেক্ট অনেক সময় যদি এই যে কে রিভাইভ করেছিল? ট্রাম্প। আবার এসকালেটেড কে করেছিল? ট্রাম্প। সাবজেক্ট যদি একই হলো তাহলে একবার ইউজ করলে হবে। হিজ ফুস, তার ছাপ। এই যে ছাপ বোঝানো হচ্ছে, যে ফুস মানে দাক্ষা, অর্থাৎ সে যে একটা ক্ষমতার জুড়ে হুমকি দিচ্ছে, এখানে ফুসটাকে এইভাবে ধরা নেওয়া হচ্ছে, হুমকি বা ছাপ। হিজ, এটা হচ্ছে প্রনাউনের একটা পসেসিভ ফর্ম। যেমন প্রনাউনের পসেসিভ ফর্ম যেটা অ্যাডজেক্টিভের কাজ করে, অর্থাৎ প্রনাউনের যে ফর্মগুলা অ্যাডজেক্টিভের কাজ করবে, যেমন হিজ, এরপরে হচ্ছে দ্য মাই, এরপরে হচ্ছে দ্য দিয়ার, এরপরে হচ্ছে দ্য ইউর। প্রনাউনের যে ফর্মগুলার পরে নাউন থাকবে, অ্যাডজেক্টিভের কাজ করে, এগুলোকে বলা হয় পসেসিভ প্রনাউন বা পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন প্রনাউনের 3টা ফর্ম আছে কেসের অনুসারে। কেস সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। সাবজেক্টিভটা সাবজেক্টে ব্যবহার করা হয়, অবজেক্টিভটা ট্রান্সিটিভ ভার্বের পরে ব্যবহার করা হয়, পসেসিভটা নাউনের আগে ব্যবহার করা হয়। তাহলে এটা একটা পসেসিভ ফর্ম। ফর দ্য ইউনাইটেড স্টেটস
যুক্তরাষ্ট্রের জন্য টু টেক গ্রিনল্যান্ড, তারা গ্রিনল্যান্ডকে গ্রহণ করে ফেলবে, গ্রিনল্যান্ডকে নিয়ে নেবে। তাহলে উনি কি বলেছে, জানুয়ারির শুরুতে একদম ডোনাল্ড ট্রাম্প যে পুনরাবৃত্তি করেছিল যে তার এই চাপটা এত বেশি, কিন্তু সে উপরে উঠাই ছিল যে মানে চরম পর্যায়ে নিয়ে গিয়েছিল যে যুক্তরাষ্ট্রের জন্য সে গ্রিনল্যান্ডকে দখল করবে, গ্রহণ করে নেবে, এইভাবে বলা হচ্ছে। সো তাহলে আমরা এটা একটা বলতে পারি, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। যেখানে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, যদি দুটা ক্লজ যুক্ত হয়, দুটোটা ক্লজ হচ্ছে যে প্রিন্সিপাল বা মেইন ক্লজ, এবং সেটা কম্পাউন্ড সেন্টেন্স হবে। এরপরে দেখি আমরা অন জানুয়ারি 10 আবার আমরা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ পাচ্ছি, যেটা জানুয়ারি মাসের 10 তারিখ, নির্দিষ্ট তারিখ ভারের নামের আগে সর্বদা অন হয়, প্রেপোজিশন। যেমন নির্দিষ্ট তারিখ ভারের আগে অন হয়, বছরের আগে ইন হয়, মাসের আগে ইন হয়, আবার নির্দিষ্ট টাইমের আগে অ্যাড হবে প্রেপোজিশন। এগুলো খুব সিম্পল নলেজ, এগুলো জানা রাখতে হবে। হি সেড, সে বলেছিল, দ্য ইউএস উড অ্যাক্ট, ইউএস অ্যাক্ট ভার্ব কাজ করবে অন গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ডের উপরে। ওয়েদার, এই ওয়েদার মানে হচ্ছে যে কিনা, দে লাইক, তারা পছন্দ করুক, ইট অর নট, তারা এটা খুব পছন্দ করুক আর না করুক, কিন্তু সে কিন্তু তার মতো করে কাজ করবে। এড ইন দ্যাট, সে আরও যুক্ত করেছিল নন ফাইনিট ভার্ব, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। ইট কুড বি ডান, এটা করা হবে, ফেসিভ সেন্টেন্স। ফেসিভ হলে মডেল ভার্বের পরে বি হয়, মনে রাখবা। দ্য ইজি ওয়ে, এটা খুব সহজ উপায়ে করা হবে, অর দ্য হার্ড ওয়ে, এটা আবার কঠিন উপায়ে করা হবে। তার মানে সে বলেছে জানুয়ারির 10 তারিখে আবার বলেছে, আরও বেশি স্কালেটেড করেছে বিষয়টাকে। আমরা যখন বিষয়টাকে আরও বেশি চরম পর্যায়ে নিয়ে যাব, সেটাকে আমরা এখান থেকে বলতে পারি স্কালেটেড। ইউএস গ্রিনল্যান্ডের উপরে এমনভাবে কাজ করবে, গ্রিনল্যান্ড এটাকে পছন্দ করুক আর না করুক। সে আরও যুক্ত করেছিল, বলেছিল সেটা এমনভাবে করা হবে, সহজ উপায়ে, যদি বাধা দেয় সেটা একদম কঠিন উপায়ে করা হবে, এভাবে বলা হচ্ছে। দ্যাট ওয়াজ নট, এখানে বলা হচ্ছে দ্যাট ওয়াজ নট বার্গেনিং। এখানে আমি আগের একটা সেন্টেন্সে বলেছিলাম দ্যাট কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন, কিন্তু দ্যাট এখানে দেখো এই ওয়াজটা হচ্ছে দ্য ফাইনাইট ভার্ব, তাহলে ফাইনাইট ভার্বের আগে সাবজেক্ট হয়। দ্যাট যখন দেখি দ্য সাবজেক্ট, তখন আমরা বুঝতে হবে এটা একটা প্রনাউন, এবং প্রনাউন সাবজেক্ট একমাত্র, নাউন অথবা প্রনাউন ছাড়া অন্য কোনো কিছু, কোনো পার্টিসিপেল সাবজেক্ট হবে না। এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন। দ্যাট হচ্ছে দ্য ডেমনস্ট্রেটিভ প্রনাউন, নির্দেশক বাচক সর্বনাম। বার্গেনিং মানে কি, তর্ক করা, এটা কিন্তু তর্ক করার বিষয় নয়। বাট মোর, সো, এটা আরও বেশি। সো এ থ্রেট, এটা একটা হুমকি। থ্রেট টু চেঞ্জ এ বর্ডার্স, সীমানাকে পরিবর্তন করতে। ইউজিন প্রেশার, প্রেশার অর্থাৎ তারা বল প্রয়োগ করে, যে দেখো বল প্রয়োগ শব্দটাকে কয়েকভাবে ইউজ করেছে। যেমন এখানে প্রেশার বলেছে, প্রথমে বলেছিল এটা টু ইউজ ফোর্স বলেছে, যেটা বল প্রয়োগ থাকে। মানে এখানে একটা কথা মনে রাখবে, একই শব্দ যখন বারবার আসবে তখন কিন্তু ওই শব্দের আমরা সিনোনিম ইউজ করতে পারি। সেম শব্দটা ইউজ করলে লেখার একটা গুণগত মান হারিয়ে যায়, এই জন্য কিন্তু ওই শব্দের কিন্তু সিনোনিম ইউজ করার চেষ্টা করব। আচ্ছা, এতটুক থাকবে। এটা হচ্ছে আমাদের এই কলামের, আমি এখন এই অংশটুক পর্যন্ত হচ্ছে ফার্স্ট তোমাদের ভিডিও আপলোড করব। এই পরবর্তী অংশগুলো হচ্ছে না, আমি পরবর্তী ধাপে মানে যেটা অংশ ভাগ করে পরবর্তী মানে পার্টসে ভিডিও আপলোড করব।